ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখো, তোমাদের আগে নিউটনিয়ান বলবিদ্যার দুইটা লেকচার দেওয়া হয়েছিল। এবার তৃতীয় লেকচারে যে বিষয়টি আমরা পড়ব ক্রমানুযায়ী বলের ঘাত। তো এই বলের ঘাত বিষয়টি একাডেমিক লেভেলে একটু কম গুরুত্ব দিয়ে দেখলেও অ্যাডমিশন এবং হায়ার লেভেলে ইঞ্জিনিয়ারিং সহ সায়েন্সের এই ফিজিক্সের মতো সাবজেক্টগুলো পড়তে গেলে তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এজন্য তোমার এইটা একটু ভালো করে জেনে নিলে ভালো হবে। দেখো, এখানে আমি হয়তো দুইটা অংশে আলোচনা করব, একটা থিওরি এবং আরেকটা হচ্ছে তোমার গাণিতিক যে সমস্যাগুলো তার সমাধান। এই দুইটা অংশ যদি কেউ মনোযোগ দিয়ে একবার দেখো তাহলে হয়তো তার আর এটা নিয়ে খুব বেশি স্টাডি করার দরকার পড়বে না। আমি যেভাবে গভীরভাবে প্রত্যেকটা লেকচারগুলোকে একটু নিই ওইভাবেই দিব, তুমি একবার বুঝে গেলে আর কখনো এটা নিয়ে স্টাডি করতে নাও হতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিক আলী, ন্যানো কেয়ার চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে আমরা আসি বলের ঘাত এই বিষয়টায়। বলের ঘাত কাকে বলে এটা যদি একদম সংজ্ঞা দিতে যায়, বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স, একটা বলের যে অভিক্ষেপ বা অভিঘাত সেটা কি। তো বলের অভিঘাত ফিজিক্সে গাণিতিকভাবে যেটা শেখানো হয় বা বলা হয় যে কোনো বৃহৎ বল খুব অল্প সময়ব্যাপী ক্রিয়া করলে সেই বল এবং ক্রিয়াকালের গুণফলকে কি বলে? বলের ঘাত বলে। বলের ঘাত বলে। কেমন? দেখো, তাহলে এইখানে কন্ডিশন হচ্ছে যে বৃহৎ মানের বল ক্রিয়া করতে হবে। কিরকম? বড় মানের বল, ছোটখাটো বল হলে হবে না। এখন বড় মানের বলটা কার সাপেক্ষে আমরা চিন্তা করব। এই বলটা কখনো 5 নিউটন বল হয়েও বড় হতে পারে, কখনো 2000 নিউটন বল হয়েও বড় হতে পারে। এটা তাহলে ক্রিয়াকালের উপরে নির্ভর করবে। বুঝতে পেরেছ? ক্রিয়াকালের সঙ্গে যদি দেখা গেল যে ওই বলের অনুপাতটা অনেক বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো যে বৃহৎ বল। আবার ওই বলের মানের তুলনায় যদি ক্রিয়াকাল অনেক ছোট হয় তাহলে তাকে বলবো ক্ষুদ্র সময়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এখানে অল্প সময় ব্যাপী না বলে তুমি চাইলে আরো ছোট বলতে পারো, এটাকে ক্ষুদ্র বলতে পারো। ক্ষুদ্র বলতে হায়ার লেভেলে যখন এটাকে সংজ্ঞা দেওয়া হবে তখন আসলে এটাকে কিন্তু ক্ষুদ্রই বলা হবে, ইনফিনিটেসিমাল। কেমন? এই এখন আমরা চিন্তা করি যে এই বৃহৎ মানের বলকে যদি, এই ধরো বৃহৎ বল বা বৃহৎ লিখে দিই, এই বৃহৎ বলটাকে যদি আমরা এফ দ্বারা লিখি, এফ। ক্ষুদ্র সময়কে যদি আমরা, ক্ষুদ্র সময় যেটা সেটাকে যদি আমরা ডিটি দ্বারা লিখি তাহলে বলের ঘাত ইম্পালস অফ ফোর্সকে আমরা আই দ্বারা লিখতে পারি। আই সমান সমান হবে এফ ইন্টু ডিটি, এফ ইন্টু ডিটি। এটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী বলের ঘাতের সমীকরণ। বুঝতে পেরেছেন নিশ্চয়? এখন এইখানে দেখো যে বল যেহেতু দিক রাশি অতএব বলের ঘাত হবে কি রাশি? দিক রাশি। বল দিক রাশি অতএব বলের ঘাত হবে দিক রাশি। এর মৌলিক জিনিসগুলো জেনে নিই, তারপরে আমরা ভিতরের দিকে আসবো। এর মৌলিক জিনিসগুলো যদি বলি তাহলে প্রথম কথা হলো বলের ঘাত দিক রাশি। 2 নম্বর কথা হচ্ছে বলের ঘাতের একক। তাহলে আমরা বের করতে পারি বলের ঘাতের একক। এককটা কিরকম হবে? একক নিশ্চয়
দেখো যে বল ইনটু সময়, যত ক্ষুদ্র সময়ই হোক সেটা তো সময়, তার একক কি হবে? সেকেন্ড। হয়তো মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড এটা হতে পারে, কিন্তু সেটা কি হবে? এককটা সেকেন্ড। আর এটা কি? নিউটন। তো নিউটন এককের মধ্যে তুমি যদি বলো যে এটা, তাহলে পরে সরাসরি যদি বলো তাহলে নিউটন সেকেন্ড, তাহলে এককটা হবে নিউটন সেকেন্ড। কেমন? নিউটন ইনটু সেকেন্ড। যদি এই নিউটনকে এবার ভাঙি তাহলে পরে দেখো নিউটনকে ভাঙলে তুমি যে জিনিসটা পাও কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি চাইলে এটা আরো একটা একক লিখতে পারো, নিউটনের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তার সঙ্গে যদি সেকেন্ড গুণ করি তাহলে কি রকম হবে? তাহলে আলটিমেটলি বলের ঘাতের একক যেটা হবে সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড কেটে যায়, একটা সেকেন্ড কেটে যায়, তাহলে একটা সেকেন্ড যদি কেটে যায় তাহলে কত হবে? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বা কেজি মিটার পার সেকেন্ড। দেখো ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে ভর বেগের এককটা ছিল কি? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এইটা কিন্তু ভর বেগের এককের অনুরূপ। তাহলে আমরা এখনই যদি লিখতে চাই তাহলে লিখে দিতে পারি যেটা ভর বেগের এককের অনুরূপ। এই কথাটা চাইলে তুমি লিখে দিতে পারো। অবভিয়াসলি তাহলে দেখতেই পাচ্ছি যে এটা কিন্তু ভর বেগের একক হয়ে গেছে। 3 নাম্বার কথা যদি বলো তাহলে কম মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণ যদি বলি কত হবে মাত্রা সমীকরণ? ওই যে মৌলিক এককে তো অলরেডি ভাগ করে নিয়েছি। মাত্রা সমীকরণ যদি পেতে চাই তাহলে মৌলিক এককে ভাগ করতে হবে আগে। মাত্রা সমীকরণ I সমান সমান হবে কেজি ম্যাসের একক, তাহলে ম্যাস লেন্থ এক পাওয়ার করে, আর টাইম সেকেন্ড, টাইমের জন্য কয় পাওয়ার? এক পাওয়ার। দেখো মাইনাস 1, তাহলে m এর k ইনভার্স 1। এই হলো মাত্রা সমীকরণ। এটুকু সহজ ছিল, এর মধ্যে কোনো প্যাচ নাই। শুধু এইখান থেকে একটা জিনিস দেখো যে তার পরবর্তীতে যদি বলি যে ইম্পালস মোমেন্টাম থিওরেম। আচ্ছা, এটা আসলে বড় হাতের হওয়া উচিত। ইম্পালস বড় হবে আর মোমেন্টাম বড় হাতের হবে না, তাহলে তো হতে পারে না। ইম্পালস মোমেন্টাম থিওরেম এটাতে যায়, তারপরে এখান থেকে আমরা আর একটু বিষয় বুঝব। তবে খেয়াল রাখবা যে বলের ঘাত হিসাব করার জন্য সব সময়ের জন্য তোমার খেয়াল রাখতে হবে যে বৃহৎ বল আর ক্ষুদ্র সময়। যদি কখনো এরকম হয়ে যায় যে বলটা অনেক বড় মানের কিন্তু দীর্ঘ সময় ব্যাপী কাজ করছে, তাহলে ওইখানে কিন্তু তুমি আর এই বলের ঘাত এই ফিজিক্সের টার্মটা ব্যবহার করতে পারবে না। ধরো কিরকম যে একটা গাড়ি এসে একটা বিল্ডিং এর দেয়ালে এসে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে দেখালো মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে বা 1 সেকেন্ডের ব্যবধানে অথবা 0.5 সেকেন্ড বা তার চেয়েও ছোট একটা সময়ে ধাক্কা খেয়ে থেমে গেল। তার বিশাল একটা বল নিয়ে এসেছিল, ধরে নাম 50,000 নিউটন বল নিয়ে এসে ধাক্কা খেয়ে থেমে গেল। তাহলে তখন তুমি হিসাব করবা 50 নিউটন বলের সাপেক্ষে 1 সেকেন্ড খুবই ছোট, তখন তুমি বলের ঘাত হিসাব করতে পারবা। কিন্তু যদি এরকম হয় যে একটা মার্বেল এসে জাস্ট এখানে এসে ঠেকলো 2 নিউটন বলে 1 সেকেন্ড পরে থেমে গেল, তাহলে কিন্তু এখানে বৃহৎ বল আর ক্ষুদ্র সময় ব্যাপারটা হইল না। আশা করি বুঝতে পেরেছো যে বলের ঘাতকে কিন্তু তুমি চাইলে আরো একটা নামে ডাকতে পারো। বলের ঘাতকে আরো একটা নামে আচ্ছা, এই যে বলের ঘাত এই রাশিটা নির্ণয় করার সময় তুমি বলেছো না যে বৃহৎ বল, এই বৃহৎ বলকে আমরা চাইলে কি বলতে পারি? আঘাত বলও বলতে পারি। তাহলে এখানে বরং লিখে নাও, বাংলায় যদি লিখি আমরা যে বলের ঘাত সমান ওই যে বৃহৎ বলকে আমরা বলতে পারি ঘাত বল। ঘাত বা আঘাত বললে আর সহজে বুঝবা। আঘাত বল ইনটু ক্ষুদ্র সময়। বলো এখন আঘাত বল যে জিনিসটা, এটা কি অনেক বেশি সময় ব্যাপী ক্রিয়া করে? এটা খুবই কম সময় ব্যাপী। আর আমি কিন্তু এই আগে থেকে ক্লাসে বলি, সবসময়ের জন্য বলি যে এটা ক্ষুদ্র সময় ব্যাপী হতে হবে। যেমন
আমাদের পরস্পরের মধ্যে সম্পর্কে টানাপোড়েন যদি হয়, মানে হঠাৎ করে এমন কোনো কিছু ঘটে গেল খুব অল্প সময়ে, বা হঠাৎ কোনো কিছু ঘটে গেল তাদের বেচারা খুব আঘাত পেল, তাহলে তখন তুমি ওই বলের ঘাত হিসাব করার জন্য একটা উপযুক্ত পরিবেশ পাওয়া। কিন্তু এটা প্রতিদিনই সে ওই রকম আঘাত পায়, আর আঘাত এত দীর্ঘ সময় ব্যাপী পেয়েছে, মানে তাহলে তুমি বলের ঘাত নির্ণয় করতে পারবে না। তো বলের ঘাতকে এটা না ইম্পালস বলে, যেটা তোমার পালস বাড়িয়ে দেয়, যেটা কোনো কিছুর পালসে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, হঠাৎ করে উপরে উঠে আবার নিচে নেমে গেল পালস, তাহলে তার নাম হলো বলের ঘাত। এবং তার ইংরেজি নামটা কি? ইম্পালস অফ ফোর্স। একটা ফোর্সের যে অভিক্ষেপ, একটা ফোর্সের যে অভিঘাত, বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা বলতে পারি বলের অভিঘাত, মানে একটা বলের যে প্রভাব তৈরি হয় সেই বৃহৎ বল এবং ক্ষুদ্র সময় গুণ করলে যে বলের অভিঘাতটা পাওয়া যায় সেইটা। আর এইটাকে তুমি চাইলে আরেকটা জিনিসের নামে ডাকতে পারো, সেটা হচ্ছে আবেগ। আমি আমার লেখা বইতে কিন্তু এটা আবেগ বলে দিয়েছি, কেমন? বলের ঘাত বা আবেগ। আচ্ছা, আর এইটাকে তখন তুমি বলতে পারো ঘাত বল। এদের মধ্যে পার্থক্য আছে। এইটা কিন্তু ঘাত বল বলো, আঘাত বল বলো, যাই বলো, বা বৃহৎ বল বলো, যাই বলো, এটা বলই আছে। এখন বলের সঙ্গে যখন একটা সময় গুণ করলে তখন নিশ্চয় তাদের গুণফল যে রেজাল্টটা দিচ্ছে সেটা নিশ্চয় আর বল নাই, ওটা বল ইন্টু সময়। তাহলে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে একটা ডিফারেন্স আছে। এটার একক নিউটন আর এটার একক নিউটন সেকেন্ড। ঠিক আছে, এটাও দিক রাশি, এটাও দিক রাশি। তাদের দিক হচ্ছে বলের দিক যেদিকে, এই আই অর্থাৎ ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাতের দিকও সেদিকে। তাহলে চতুর্থ নাম্বার তথ্যটা আমরা লিখে নিতে পারি। বলের ঘাতের দিক, বলের ঘাতের দিক হবে প্রযুক্ত বলের দিক বরাবর, প্রযুক্ত বলের দিক বরাবর। ওকে, এই তো প্রযুক্ত বলের দিক বরাবর। তাহলে পার্থক্যটা মোটামুটি বুঝতে পারলাম। তো এখানে অবশ্যই একটা পার্থক্যের ব্যাপার বলা ছিল, তার পার্থক্য শেষ। তারপরে আমরা আসি ইম্পালস মোমেন্টাম থিওরেম। কি বলে ইম্পালস মোমেন্টাম থিওরেম? তোমরা দরকার পড়লে থামিয়ে নিয়ে তুলে নিও এই জিনিসগুলো। আসো আমরা পরের থিওরেমে যাই, ইম্পালস মোমেন্টাম থিওরেম। দেখো, আমরা এখান থেকে আয় সমান দেখলাম এফ ইন্টু ডিটি, ক্ষুদ্র সময় এবং বৃহৎ বলের গুণফল। এখানে যদি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের কথা তুমি চিন্তা করো, এটা তো সেকেন্ড লেকচারে বলা হয়েছে, যে কেউ যদি এটা দেখো তাহলে তার আগে ওইটা দেখে আসবা। তাহলে ওইখানে আমরা দেখেছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, এটা হলো ভরবেগের পরিবর্তন। আর যে সময়ে এই পরিবর্তনটা হলো সে সময় দিয়ে ভাগ দিলে পরিবর্তনের হার পেয়ে গেলাম। যদি এইরকম হয় যে নির্দিষ্ট একটা ভরের বস্তু, নির্দিষ্ট একটা ভরের বস্তু তার উপর বল প্রয়োগ করা হয়েছে, তাহলে তার বেগের একটা পরিবর্তন আসবে, যে কোনো ডিরেকশনে হোক পরিবর্তন আসবে। বেগের পরিবর্তন আসলে ভরবেগের পরিবর্তন হবে। এখন ওই ভরবেগের পরিবর্তনটা যদি খুবই ক্ষুদ্র সময়ে হয়, কিরকম সময়? খুবই ক্ষুদ্র সময়ে, এই ক্ষুদ্র সময়ে এই পরিমাণ পরিবর্তন হলো, তাহলে সেটারে ডিটি দ্বারা লিখলাম ক্ষুদ্র সময় বোঝাতে। এখন সেই বল এবং ক্ষুদ্র সময় এর গুণফলটা হলো টোটাল ভরবেগের পরিবর্তন, টোটাল ভরবেগের পরিবর্তন। দেখো যে তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা ছিল। এবং আমি বলেছিলাম সবগুলোকে যদি এসআই এককে পরিমাপ করা হয় তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সবসময়ের জন্যই পরীক্ষা করে দেখা গেছে নির্দিষ্ট বস্তুর জন্য যে ওই ভরবেগের পরিবর্তনের হারটা ফ্রিকশনলেস একটা তলে যদি করা হয় তাহলে মোটামুটি প্রযুক্ত বলের সমানই হয়। এজন্য এখানকার সমানুপাতিক ধ্রুবকটা 1 এবং এইটাকে সমানুপাতিক না বলে পরবর্তীতে আমরা সমানও বলতে পারি। তো এই যে দেখো, এটা আমরা বলেছিলাম ওই জায়গার আলোচনায়, ওইখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি বল ইন্টু সময় সমান কি ভরবেগের পরিবর্তন। তারপরে এই আই সমান এফ ইন্টু ডিটি, এবং ওই মানটা যদি বসায় নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে তাহলে পরে এটা হবে এমভি মাইনাস এম ইউ। তাহলে আই সমান আমরা লিখতে পারি এমভি মাইনাস এম ইউ।
দেখো তারপরের লাইনে তুমি যদি চিন্তা করো তারপরে আই সমান সমান যদি ভেক্টর আকারে লিখো তাহলে ভেক্টর আকারে লিখলে এটা এমভি মাইনাস এম ইউ, বা এটা যদি শেষ ভরবেগ হয়, এটা যদি শেষ ভরবেগ হয়, এটা আদি ভরবেগ হয়, শেষ ভরবেগকে আমরা চাইলে p2 দ্বারা লিখতে পারি, মোমেন্টামকে p দ্বারা লেখা হয়, আর আদি ভরবেগকে আমরা চাইলে p1 দ্বারা লিখতে পারি। তাহলে কি পেলাম? ভরবেগের পরিবর্তন। তো দেখো এটাকে তুমি চাইলে একবারই ভরবেগের পরিবর্তন বা পার্থক্য লিখতে পারো del p। এটাকে বলা হয় ইম্পালস মোমেন্টাম থিওরি। ইম্পালস মোমেন্টাম থিওরি কাজ শক্তি উপপাদ্য পড়েছিল না? কাজ শক্তি উপপাদ্য ছিল যে কোনো একটা বস্তুর উপর কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। শেষ গতিশক্তি বিয়োগ ছিল আদি গতিশক্তি, হাফ এমভি স্কয়ার মাইনাস ছিল হাফ এমইউ স্কয়ার সমান ডব্লিউ। ঠিক ওই রকম দেখো যে এইখানে দেখা যাচ্ছে বলের ঘাত সমান সমান এই ভরবেগের পরিবর্তন। তাহলে এইটারে আমরা বলবো ইম্পালস মোমেন্টাম থিওরি। তাহলে আচ্ছা কোনো বস্তুর দেখো ইম্পালস মোমেন্টাম থিওরেমে ইংরেজিতে তো খুব সহজে লিখতে পারি, বাংলায় লিখতে হবে তাই না? impulse of force is equal to change of momentum. Change of momentum. এটাকে বলা হবে impulse momentum theorem. ঠিক আছে, তাহলে দেখো বলের ঘাত হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। আচ্ছা, তারপরে আমরা আসি বলের ঘাতের বিভিন্ন রূপ যে সমীকরণগুলো দেখা যেতে পারে সেগুলো। তো এইটা একটা সমীকরণ দেখেছ, আর একটা সমীকরণ আমরা তাহলে যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা আর একটা সমীকরণ। যদি ক্ষুদ্র একটা সময় দেওয়া থাকে এবং বৃহৎ বলের মান দেওয়া থাকে তাহলে ডিরেক্ট ক্ষুদ্র সময় এবং বৃহৎ বলের মান দেওয়া থাকলে আমরা ওই বল এবং এই ক্ষুদ্র সময় গুণ করে বলের ঘাত বের করতে পারি। 2 নাম্বার কথা হচ্ছে যদি এইরকম হয় যে বস্তুর ভর দেওয়া আছে এবং দুইবারে ভর বেগের পরিবর্তন দিয়েছে একটা নির্দিষ্ট সময় ব্যবধান এইরকম যে শূন্যের প্রায় কাছাকাছি, এখন শূন্য দিলে পারে তো জিনিসটা একদম শূন্য হয়ে যাবে, তাহলে ভর বেগের কোনো পরিবর্তন খুঁজে পাবে না। এখানে গুণ করলে এটা কি হবে? শূন্য, তখন এমভি সমান এমইউ হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার একটা মান থাকবে, হয়তো ধরো 1.10⁻³ সেকেন্ড, 4 সেকেন্ড এরকম যায় দিক, কিন্তু একটা ক্ষুদ্র সময় দেবে, মিলি সেকেন্ড বলো আর মাইক্রো সেকেন্ড বলো। ওই রকম যখন হবে তখন আমরা চাইলে আবার আই সমান লিখতে পারি ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ। 3 নম্বরে যদি বলা হয় যে আচ্ছা স্যার হচ্ছে এইখানকার এই বলটা যদি ধ্রুব হয়ে থাকে, কি বল? ধ্রুব বল, তাহলে এই সমীকরণটা প্রযোজ্য। মনে রাখা, সময়টা খুব ক্ষুদ্র, ওই ক্ষুদ্র সময়ের জন্য ওই বলটা ধ্রুব, বল ধ্রুব, তখন এটা প্রযোজ্য। কিন্তু বল যদি পরিবর্তনশীল হয় তাহলে পরিবর্তনশীল বলের জন্য আমরা এখানে আগেই তাহলে লিখে নিই পরিবর্তনশীল বলের জন্য কিরকম হতে পারে সমীকরণটা। দেখো আই সমান হবে ইন্টিগ্রেশন অফ এফ
ডিটি। সময়টা কি 0 থেকে টি সময় পর্যন্ত এই ব্যবধান। এটা হচ্ছে সমীকরণ। এখন এই সমীকরণের সোর্সটা কি তাহলে তোমারে একটু বলি, বিস্তারিত বলি যে একটা বল প্রয়োগ করেছো, যে বলটা ধরে নাও ধীরে ধীরে বাড়তে বাড়তে আবার কমলো, মানে এটা হচ্ছে সময়। তাহলে তো লেখচিত্র থেকে বোঝা যায় বেশি ভালো, তাই না? তাহলে আমরা লেখচিত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। পরিবর্তনশীল বলের জন্য লেখচিত্র, পরিবর্তনশীল বলের জন্য এদিকে আসি, পরিবর্তনশীল বলের জন্য লেখচিত্রটা আঁকি। পরিবর্তনশীল বলের জন্য তখন কিরকম হবে? তখন ধরে নাও এই অক্ষ বরাবর যদি আমরা সময় দিই, সময় টি কে প্লেস করেছি এক্স অক্ষ বরাবর, আর বল এফ কে আমরা প্লেস করেছি ওয়াই অক্ষ বরাবর। যদি এরকম হয় যে এরকম ভাবে সময়টা যখন t1 তখন শুরু হলো, এভাবে করে বলটা বেড়ে আবার কমে গেল, মানে t1 সময় আর এটা হচ্ছে t2 সময়। এই সময়ের ব্যবধানে মানে ক্রিয়াকালটা কতটুকু? t1 থেকে t2 সময় পর্যন্ত। এই ক্রিয়াকালটুকু তাহলে t1 মাইনাস t2 বা t2 মাইনাস t1 এটা যদি করি তাহলে পরে এটা সময় ব্যবধান ডেল টি সমান t2 মাইনাস t1। চাইলে এই ছকেও তুমি লিখতে পারো যে এটা হচ্ছে ডেল টি, এটা ডেল টি। কেমন? এই সময়ের ব্যবধানে বলের মানটা দেখো, যে বলের মানটা 0 থেকে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে গেল, তারপর আবার কমতে শুরু করবে। কারণটা কি? একটা ক্রিকেট বল, ফুটবল এগুলোকে কিক করা, এগুলোকে হিট করা, এইটা কিন্তু তোমার এই বলের ঘাতের একটা বড় উদাহরণ। এটা বলের ঘাতের একটা বড় উদাহরণ। দেখো ক্রিকেট বলকে যখন আঘাত করে একজন ব্যাটসম্যান, সেটাকে অনেক বেশি সময় ব্যাপী, অনেক বেশি সময় ব্যাপী না, খুবই ক্ষুদ্র একটা সময় অ্যাটাকটা করে। তাহলে ওই কি বলে অ্যাটাক করলো, ওই বল এবং এই ক্ষুদ্র সময় দুটোর গুণফলে বলের ঘাত। ঘটনাটা হচ্ছে যে এইটা কিন্তু মানে এসে যখন কন্ট্যাক্টে আসে, বলটা যখন কন্ট্যাক্টে আসে এরকম ভাবে ধরে নাও ব্যাটের কন্ট্যাক্টে যখন বলটা এসে ঠেকছে, তখন ধীরে ধীরে দেখবে বলটা কিন্তু প্রথমে জাস্ট স্পর্শ করে, তখন কিন্তু একদম চূড়ান্ত বল অনুভব করে না। ক্রিকেট বলটা ঠেকার পরে ধীরে ধীরে তখন একটা সময় পরে ম্যাক্সিমাম বল, তারপরে আবার কিন্তু ম্যাক্সিমাম বলের কারণে সেটা ডিটাচ হওয়া শুরু করে। তাহলে ধীরে ধীরে সেটা যখন স্পর্শ করা শুরু করেছে তখনই বলটা বাড়তে বাড়তে এরকম একটা ম্যাক্সিমাম লেভেলে গেল, তারপরে ম্যাক্সিমাম ওই বলটা পেয়ে কিন্তু সে এবার বিপরীত দিকে ডিটাচ হওয়া শুরু করলো, একটা পর্যায়ে গিয়ে তার সঙ্গে মানে ক্রিকেট ব্যাটের সঙ্গে বলের একদম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে কতটুকু সময় পর্যন্ত সে এই যে এখানে এসে সংস্পর্শে আসলো আর এখানে সংস্পর্শ থেকে দূরে সরে গেল, এই টাইমটুকু তাহলে কি হবে? এই টাইমটুকু হচ্ছে তার সঙ্গে যুক্ত থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এইখানে দেখো বলের মানটা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে এই লেভেলে গেল, তারপর আবার ধীরে ধীরে কমতে কমতে এখানে আসলো। এইখানে তুমি যদি এবার বলো যে একটা তো সিঙ্গেল বল নাই, বলটা তো আর ধ্রুব একটা মান না, পরিবর্তনশীল বল। তাহলে এই পরিবর্তনশীল বল যদি তুমি চিন্তা করো যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যে বলটা বেড়েছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বলের বৃদ্ধি, এই যে এতটুকু করে লেভেলটা বাড়ছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র বলটাকে যদি তুমি চিন্তা করো যে এই সময়টুকুর মধ্যে এটা ধ্রুব একটা বল আছে, হয়তো এখানে 5 নিউটন, এখানে 6 নিউটন, এখানে 7 নিউটন, এভাবে বাড়তে বাড়তে এখানে হয়তো 50 নিউটন হয়েছে, আমার কথা। তো এইটা কিন্তু দেখো একটা নির্দিষ্ট সময় ব্যবধানে বাড়ছে, হয়তো 1 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড এরকম করে ধরো ওই বলটা স্থির। তাহলে ওই যে ক্ষুদ্র একটা সময় ব্যাপী ওই বলের মানটা কি? ধ্রুব। তাহলে ওই সময়ে তুমি যদি বলো ওই ধ্রুব বল আর ক্ষুদ্রতম যে সময়টা তার গুণফলটাকে যদি বলো যে বলের ঘাত, ছোট একটা বলের ঘাত I1, তাহলে এটা হবে F ইন্টু dt, অথবা ওই ক্ষুদ্র সময়টাকে তুমি বললে dt1। তারপরে ধরো ওই পরিমাণই বল
ওই ক্ষুদ্র বল আবার ওই ডিটি সময়ব্যাপী ক্রিয়া করলো, অথবা এটারে তুমি হচ্ছে পরিবর্তনশীল ভাবলে, এটারে পরিবর্তনশীল, যদি বলকে পরিবর্তনশীল ভাবো তাহলে সময়কে ফিক্সড রাখবা। তারপরে আরো একটা ক্ষুদ্র বল, সেটা ধরো F2, ওই সময়টুকুর জন্য এই ডিটি স্থির রাখলাম। তাহলে পরে এখানে আরেকটা ক্ষুদ্র তুমি বলের ঘাত পাবো। এভাবে করে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, এরকম ভাবে চিকন চিকন করে অনেকগুলো ছোট অংশে ভাগ করে নিয়ে তুমি এই সময়ের জন্য টোটাল বলের ঘাত, আবার এই সময়ের জন্য টোটাল বলের ঘাত পেতে পারো। তো এইটা কিরকম, যদি সময়টা এখান থেকে এখান পর্যন্ত ডিফারেন্স হয়, তাহলে বলের তুমি চাইলে একটা গড় মান বের করতে পারো। কি মান বের করতে পারো? গড় মান বের করতে পারো। বলের গড় মান বের করার সূত্র কি হবে? এই এফ অ্যাভারেজ যদি বের করতে চাও, তাহলে এফ অ্যাভারেজ হবে, তোমরা কারেন্টের অধ্যায়গুলো এখনো শেখনি, তবে এক সময় শিখবে, সবসময়ের জন্য খেয়াল রাখবা যে যদি এরকম তরঙ্গ আকারে সাইন ওয়েভের মতো হয়, তাহলে গড় বলের মান যেটা হবে সেটা হবে 2/পাই ইন্টু এফ ম্যাক্সিমাম। এফ এর মান ম্যাক্সিমাম, আচ্ছা এখান পর্যন্ত দেখা যায় কি, আচ্ছা এফ এর মান যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এফ এর মান যদি ম্যাক্সিমাম হয়, তাহলে পারে তার এভারেজ কতটুকু হবে? 2/পাই, অর্থাৎ এটা প্রায় 0.63 গুণ হয়, 63 অফ এফ ম্যাক্সিমাম। তাহলে সর্বোচ্চ মানে প্রায় 63% হচ্ছে গড় বল। এখন তাহলে বলো এই জায়গা থেকে গড় বল আর যদি আমরা এই মোট সময় ডিফারেন্স গুণ করি, তাহলে পেয়ে যেতে পারি বলের ঘাত। তাহলে বলের ঘাত হবে গড় বল এফ অ্যাভারেজ আর মোট সময়ের গুণফলটা যদি বলো ডেল টি, তাহলে এই ডেল টি। আর তা না করে যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করে বের করতে চাও, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করে বের করতে চাও, তাহলে পরে হবে ওই রকম ক্ষুদ্র ক্ষুদ্র বলের ঘাতগুলোর ইন্টিগ্রেশন, কত সময় থেকে কত সময়, এই টি এর মানটা যদি বলো 0 থেকে স্যার কতটুকু, বা t1 থেকে t2 সময়, তাহলে আমরা টোটাল যদি বলের ঘাত পেতে চাই, তাহলে হবে ইন্টিগ্রেশন অফ আই কোন সময় থেকে কোন সময়, অথবা ডিআই, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বলগুলো, এই ক্ষুদ্র ক্ষুদ্র বলের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র, তুমি এটাকে কিন্তু I1 I2 লিখেছিলাম, তুমি চাইলে এটার পরে কিন্তু আমি লিখে দিলাম ডিআই, মানে সবগুলো ছোট ছোট মানের বলের ঘাত। এই ছোট ছোট মানের বলের ঘাতগুলোকে t1 সময় থেকে t2 সময় পর্যন্ত কি করতে পারো? ইন্টিগ্রেশন করতে পারো। তাহলে তুমি কি পেয়ে যাবে? টোটাল বলের ঘাত পেয়ে যাবে। তো এটা নিঃসন্দেহে একটা জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়াকে ছোট ছোট ভাগ ভাগ করাটা একটা জটিল প্রক্রিয়া, এজন্য এটাকে কি করা হয়? ডাইরেক্ট ইন্টিগ্রেশন প্রক্রিয়াতে সহজেই বের করে নেওয়া যায়। দেখো এটা তাহলে পরিবর্তনশীল বলের জন্য তুমি যদি বলো, তাহলে সূত্রটা হচ্ছে F * dt, মানে I এর জায়গায় তুমি চাইলে লিখতে পারো F * dt। তাহলে এটা হবে F dt কোন সময় থেকে? 0 সময় থেকে t সময় পর্যন্ত। অথবা যদি ওইরকম ভাবে বলি যে টাইম লিমিটটা t1 থেকে t2, তাহলে বলে টাইম লিমিটটা t1 থেকে t2, ইচ্ছা মতো লিখবা। এই তিন ধরনের তাহলে সমীকরণ এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। লেখচিত্রের ক্ষেত্রে আমরা বলেছিলাম তাহলে সমীকরণ, বিভিন্ন রূপ সমীকরণ, এটার আলোচনা শেষ। বিভিন্ন রূপ লেখচিত্র, লেখচিত্রের ক্ষেত্রে খেয়াল করো যে একটা তো আমরা দেখালাম পরিবর্তনশীল বলের জন্য, আরো যদি বলো যে এরকম আমরা একটা লেখচিত্র পেতে পারি, যে এদিকে টাইম আর এদিকে বল, এটা ধরো অরিজিন পয়েন্ট 0 বা ও। এখানে দেখো যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বল বৃদ্ধি পাচ্ছে, 0 সময় ব্যবধানে দেখলাম বলের মান 0 ছিল, সময় বাড়ছে বলের মান বাড়ছে, ম্যাক্সিমাম লেভেলে একটা দিয়েছে। তখন দেখো যে এরপরেই বস্তুর সঙ্গে বলের কানেকশন একদম বিচ্ছিন্ন। তার মানে এই পর্যায়ে গিয়ে আবার ধীরে ধীরে সময়ের ব্যবধান ধীরে ধীরে ধরো বাড়বে আর বল কমবে, এরকম না। এই জায়গাতে যখন বলটা এসছে তখন একদম বস্তুর সঙ্গে তাকে যে আঘাত করেছে তার সম্পর্ক কি হয়ে গেছে? ছিন্ন হয়ে গেছে। বুঝতে পেরেছো? এইরকম অবস্থায় তুমি যদি বলের ঘাত নির্ণয় করো, তাহলে এই বলের ঘাত নির্ণয়ের জন্য আমরা জানি যে একটা লেখচিত্রে দুটো অক্ষ যে পরিমাণ হচ্ছে স্থান দখল করবে, সেটাই হবে সেই রাশির মান। তারপরে এই ক্ষেত্রফলটুকু হবে বলের ঘাতের মান। এই ক্ষেত্রফলটুকু বের করতে চাইলে কতটুকু হবে? এটুকু ধরো সময়ের ব্যবধান ডেল টি,
x অক্ষ বরাবর, আর এটুকু ধরো বল F। তাহলে এখানে I সমান সমান হবে এই F ইনটু ডেল টি। বা লেখচিত্রে যদি বলো যে এটা O বিন্দু, এটা A বিন্দু, এটা হচ্ছে B বিন্দু, তাহলে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব এটা তুমি চাইলে লিখতে পারো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ হাফ ইনটু ডেল টি ইনটু F। এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই হবে কি, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল তাহলে সেটাই হবে এখানে বলের ঘাতের মান। এখন এখানে F ইনটু ডেল টি লিখেছি, আর এখানে হাফ ডেল টি ইনটু F, তাহলে কি দুটো সমান হলো? এটা হচ্ছে এটা অর্ধেক হয়ে গেল না? এটা মনে রাখবা যে এটা জাস্ট যদি এরকম হতো, এটা ধ্রুব জাতের জিনিস হতো, তাহলে এটা হতো কেমন? তাহলে এইখানে জাস্ট এটা কিন্তু একটা ধ্রুব বল আর একটা টাইম ডিফারেন্স, তার জন্য হিসাব করেছে। কিন্তু এটা দেখো ধীরে ধীরে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বলের মানও বাড়ছে। তাহলে যে জিনিসটা আসবে অলওয়েজই কিন্তু গড় বল ইনটু সময়, গড় বল ইনটু সময়। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ যদি কেউ পড়ে থাকো, অথবা আমার সামনের লেকচারগুলোতে তুমি চাইলে দেখতে পারো, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে এবং হচ্ছে সপ্তম অধ্যায়ে মানে স্থিতি স্থাপকতা পড়ানোর সময় এই ধ্রুব বল দ্বারা কৃত কাজ আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে আমি দেখাই। তো এইখানে দেখো মনে রাখবা, যখনই একটা পরিবর্তনশীল জিনিস থাকবে তখন অবশ্যই তার গড় মান নিয়ে আরেকটার সঙ্গে গুণ করলে তুমি রেজাল্টটা পাবা। তো এটা দুটো জিনিসের গুণফল, কিন্তু পরিবর্তনশীল হয়ে গেলে তাহলে তার গড় মান নেবা। এটা 0 থেকে এই মান পর্যন্ত আসতে তুমি যদি বলো গড় মান কত, তাহলে গড় মান হচ্ছে 0 প্লাস F ভাগ 2, তাহলে F ভাগ 2। আর এই সময়টুকুর ব্যবধান কত? ডেল টি। তাহলে হবে টোটাল, যদি তুমি এবার I এর মান বলো তাহলে I হবে F ভাগ 2 ইনটু ডেল টি। দেখো সেটাই করা আছে, হাফ ডেল টি ইনটু F, শুধু 2টা আগে দেওয়া আছে। তাহলে এটা একটা লেখচিত্র কেমন? এবার যদি এরকম হইতো, তুমি ভালো করে বুঝে দেখো, এটা যদি ধ্রুব বল কর্তৃক তোমার হচ্ছে বলের ঘাত হিসাব করতে, কি ধ্রুব বল, তাহলে ধ্রুব বলের জন্য হিসাব করলে লেখচিত্রটা কিরকম হতো? এটা একটা পরিবর্তনশীল বল, এটা একটা পরিবর্তনশীল বল। তো এটাতে তাহলে এবার তৃতীয় যেটা, সেখানে আসো, ধ্রুব বল যদি হয়, এদিকে টাইম আর এদিকে ধরো বল, এই বরাবর ধরে নাও যে একটা আমরা বলের মান নিয়েছি, তাহলে বলের মান এটা যদি 20 নিউটন হয়ে থাকে, সে কথা এটা 20 নিউটন। এখানে দেখো টাইম যখন শূন্য, আমি যখন হিসাব করছি তখন এটা 20 নিউটন। এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যাই সেকেন্ডে বলো, 25, 30, দেখো যে ওই বলের মানটা কি আছে? 1। এখন এইরকম একটা 20 নিউটন মানের বল যদি এরকম 10 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করে, তাহলে পরে টোটাল ক্ষেত্রফলটা কত হবে? 20 ইনটু 10, 20 ইনটু 10 মানে হচ্ছে 200 নিউটন সেকেন্ড। তাহলে এখানে বলের ঘাত পাবা, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবা 200 নিউটন সেকেন্ড। এবার তোমাদের বলি যে তাহলে এইখানে লেখচিত্র থেকে আমরা যদি বের করতে চাই, তাহলে এটা যদি O বিন্দু হয়, এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা যদি C হয়, তাহলে এইখানে এটা কিন্তু ধ্রুব বল, এটা ধ্রুব বল। তাহলে বলের ঘাতটা পাবো জাস্ট বল আর সময়ের গুণফল। তাহলে বল কতটুকু? OA, আর সময় কতটুকু? OC। তাহলে OA ইনটু OC, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হবে এখানকার বলের ঘাত। তাহলে এটা কিন্তু ধ্রুব বল ছিল, তাহলে ওই ধ্রুব বল যে সময় ব্যাপী ক্রিয়া করলো, জাস্ট ওই বল আর ওই সময় গুণ করে দিলাম, মানে সংখ্যা অনুযায়ী যেটা সেটা। কিন্তু দেখো এটা পরিবর্তনশীল বল ছিল, এটা পরিবর্তনশীল বল ছিল, এটা আর এটার মধ্যে তাহলে ডিফারেন্সটা কোথায়? এটা পরিবর্তনশীল বল, এটা পরিবর্তনশীল বল, কিন্তু এটা ম্যাক্সিমাম লেভেলে যাওয়ার পর আবার ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়েছে, আর এটা পরস্পর বিচ্ছিন্ন হতে কোনো সময় নেয়নি। হ্যাঁ, এই সময়ে পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো যদি সময় নিত তাহলে এদিকে আসতো, গ্রাফটা পেত। তো সবাইকে ধন্যবাদ। আমরা সামনের দিনে এটার হচ্ছে শুধুই গাণিতিক প্রবলেমগুলো ব্যাখ্যা করব বা গাণিতিক প্রবলেমগুলো দেখব। কেমন? সবাই ভালো থাকুন।